দেখো আমরা আজকে আলোচনা করব কণিক নিয়ে। কণিক নিয়ে আলোচনা করার সময় আমি বলতে হবে কণিক হচ্ছে যত প্রকার তোমরা জ্যামিতিক কাঠামো বা অধ্যায়গুলো দেখো তোমরা তোমাদের সিলেবাসে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে সবগুলোর মাদার হচ্ছে কণিক। ঠিক আছে, কণিকের মধ্যে প্রায় সবই আছে। যেমন কণিকের মধ্যে আমরা সরলরেখা দেখতে পাই, বৃত্ত দেখতে পাই, পরাবৃত্ত দেখতে পাই, উপবৃত্ত দেখতে পাই, অধিবৃত্ত দেখতে পাই। এখন আমরা তো আর কণিক চ্যাপ্টারে সেকেন্ড পার্টে আমরা মূলত তিনটা নিয়ে আলোচনা করব, পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত। আর ফার্স্ট পার্টে অলরেডি এক জোড়া সরলরেখা মানে সরলরেখার চ্যাপ্টার তোমরা করছো, আর বৃত্ত আছে আর কি ফার্স্ট পার্টে। তো তোমরা মূলত এই তিনটা চ্যাপ্টার করবা কণিকের মধ্যে, পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত। এখন আমরা যদি এগুলা মানে দুইভাবে পড়া যায়, তুমি চাইলে এগুলো একটু মনে রাখতে পারো। যেমন পরাবৃত্তর ক্ষেত্রে ই এর মান হচ্ছে ওয়ান, আর ই কি জিনিস সেটা তো অনেকে বুঝতেছো না। ই মানে হচ্ছে উৎকেন্দ্রিকতা, ইংরেজিতে বলা হয় ইসেন্ট্রিসিটি। ই মানে হলো উৎকেন্দ্রিকতা। তো এটা ভ্যালু মনে করো। এই উৎকেন্দ্রিকতা এই ভ্যালু দ্বারা তুমি চিনতে পারো কোন কাঠামোর নাম কি। যদি ই এর মান ওয়ান দেখতে পাও তাহলে সেই কাঠামোকে তুমি বলবো পরাবৃত্ত। ই এর মান যদি তুমি জিরোর থেকে বড় ওয়ানের থেকে ছোট দেখতে পাও কখনো, সেটাকে বলবো তুমি উপবৃত্ত। আর ই এর মান যখন ওয়ানের থেকে বড় দেখবা তখন তাকে বলবা তুমি অধিবৃত্ত। এই তিনটার মান তুমি মনে রাখতে পারো, মনে রাখতে পারলে অনেকটা উপকার হবে। তো আমি একটু একটু জাস্ট মানে উপমা দিয়ে বোঝাবো জিনিসটাকে। দেখো একটু উপমা দেবো। ধরো একটা বৃত্তাকার কাঠামো আছে এখানে। এই বৃত্তাকার কাঠামোর ভিতরে একটা উপকেন্দ্র আছে যার নাম হচ্ছে এস। এখন এই বৃত্তের যে সঞ্চারপথ, এই সঞ্চারপথের উপরস্থ একটা বিন্দু ধরলাম আমি পি। পি এর একটা স্থানাঙ্ক থাকলো এক্স কমা ওয়াই। এখন আমি এটা মানে জাস্ট মজা করতেছি, মনে করো সাপোজ অনেক দূরে অসীম দূরত্বে একটা সরলরেখা দেখতে পাচ্ছ। এই সরলরেখাটার নাম হলো দ্বিকাক্ষ রেখা। এই সরলরেখাটার নাম হচ্ছে দ্বিকাক্ষ রেখা। তো আমরা একটু ইমাজিন করি, এই দ্বিকাক্ষ রেখার কাজ হচ্ছে প্রেসার দেওয়া। ধরে নিচ্ছে দ্বিকাক্ষ রেখার কাজ কি, প্রেসারাইজ করা। তাহলে রেখাটা যেহেতু অনেক দূরে মানে অসীমে, তাহলে কি একে প্রেসার করতে পারবে, মানে চাপ দিতে পারবে? পারবে না। তবে টেকনিক্যালি এই চাপের পরিমাণ খুব কম হবে, এটা মাথায় রাখো আর কি। মানে উপমা দিয়ে বোঝাচ্ছি যে কাছে আসলে চাপ বাড়বে, দূরে থাকলে চাপ কম থাকবে। এখন এই যে আমি দুটা কয়েকটা জিনিস লিখলাম, দ্বিঘাক্ষ রেখা একটা সরলরেখার সমীকরণ তোমরা দেখতেই পাচ্ছ। তার মানে এটার অবশ্যই একটা সরলরেখার সমীকরণ থাকা দরকার, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান জিরো, এটা সরলরেখার সমীকরণ। তো এখন আমরা চাইলে কিন্তু এই দূরত্ব নির্ণয় করতে পারি, কারণ এই উপকেন্দ্র কেন্দ্রের একটা কি থাকবে, স্থানাঙ্ক থাকবে। তাহলে স্থানাঙ্ক যদি থাকে তার মানে কি আমি চাইলে কিন্তু দূরত্ব নির্ণয় করার সূত্র বসায় এস পি এর দূরত্ব বের করতে পারি। রুট ওভার ভুজ দ্বয়ের অন্তর উপর হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর উপর হোল স্কয়ার। আবার একটা বিন্দু থেকে তুমি চাইলে ওই যে অসীমে থাকা যে সরলরেখা, এর উপর লম্ব দূরত্ব তুমি চাইলে কি করতে পারো, বের করতে পারো। তুমি সরলরেখা চ্যাপ্টারে আমি তোমাদের শিখাইছি যে একটি বিন্দু থেকে কোনো সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করার সূত্র আমরা প্রথমে গমন করে দিতাম, তারপর ডিভাইড দিয়ে রুট ওভার লিখতাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে আমি এই তত্ত্বের সাহায্যে এসপিও বের করতে পারি, আবার একটা দূরত্বের নাম দিলাম এমপি। তুমি চাইলে এসপিও বের করতে পারো, এমপিও বের করতে পারো। তো দেখে বোঝা যাচ্ছে এসপি ছোট একটা দৈর্ঘ্য আর এমপি হচ্ছে অসীম। কারণ আমি বলেই নিছি রেখা কোথায় আছে, অসীম দূরত্বে আছে। তার মানে এই দূরত্ব মাপলে সেই দূরত্বটা কি আসবে, অসীম আসবে। তো ই ই বলতে কি বোঝায়, ই হচ্ছে এই এসপি আর এমপি এর অনুপাত, এটা মনে রাখবা। ই হচ্ছে হলো এসপি এবং এমপি এর অনুপাত, এটাকেই বলি আমরা ই। এটাকে মাথায় রাখবা। আর কিছু মনে রাখতে না পারো, খালি মনে রাখো এই যে এসপি, এস হচ্ছে উপকেন্দ্র, পি হচ্ছে যে স্ট্রাকচার নিয়ে তুমি কাজ করতেছো, যেটা পরাবৃত্ত হতে পারে, অধিবৃত্ত হতে পারে, উপবৃত্ত হতে পারে। এই স্ট্রাকচারের উপরস্থ একটা বিন্দুর নাম কি, পি, যার স্থানাঙ্ক সবসময় ধরবো আমরা কি, এক্স ওয়াই। তাহলে এস পি বের করার সূত্র কি, এখানে ধরো সাপোজ যদি আলফা বিটা থাকতো, তুমি চাইলে আরামেই কি করতে পারতা, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার করে দূরত্ব বের করতে পারতা। সেম ভাবে এই পি এক্স ওয়াই থেকে তুমি এই সরলরেখার দূরত্ব বের করতে পারতা কি করে, মডুলাস দিয়ে প্রথমে ধরো এই এক্স ওয়াই এখানে গমন করাবা, এক্স এর জায়গায় এক্স দিবা, ওয়াই এর জায়গায় কি দিবা, ওয়াই। সরি আমি এখানে লেখছিল এ, এখানে হবে টেকনিক্যালি কি বি হবে, এখানে বি প্লাস কি হবে সি। ধর মডুলাস দিবা, দিয়ে রুট ওভার এই যে এক্স আর ওয়াই এর সহগের উপর কি দিবা, স্কোয়ার। তাহলে তুমি কিন্তু এসপি এর দৈর্ঘ্য বের করতে পারো, আবার পিএম এর দৈর্ঘ্য বের করতে পারো। এই বের করার দৈর্ঘ্যের অনুপাত মানেই মনে রাখবা কি বলতো, ই। কথা সবাই বুঝতে পারছো? এখন যারা এটুকু বুঝছো তারা আমি যদি আরেকটু বুঝাই তোমাদের, তোমরা ভালো বুঝবা। তাহলে এক্ষেত্রে কমন সেন্স কাজে লাগালে এসপি এর মান তো কিছু একটা আছে, বাট এমপির মান তো ইনফিনিটি। কার ক্ষেত্রে, এই বৃত্তের ক্ষেত্রে ইনফিনিটি বলতেছি আমরা। তাহলে এসপি কে ইনফিনিটি দ্বারা ভাগ করলে জিরো হবে না। তাহলে কার মান জিরো হলো টেকনিক্যালি, ই এর মান জিরো হলো। তাহলে দেখো প্রমাণিত যে বৃত্ত কাঠামোর ক্ষেত্রে ই এর মান কি হয়,
জিরো হয়। মনে থাকবে সবার, বৃত্ত কাঠামোর ক্ষেত্রে এর মান কি হয়, জিরো হয়। তাহলে আমরা নতুন একটা কাহিনীতে যাবো। এখন আমরা আমরা এবার বৃত্ত চিন্তা করি। এটা বৃত্ত ছিল আমাদের, না? এবার আমি ওই যে দ্বিঘাক্ষরেখাটা ছিল না, ওটাকে আমরা অসীম থেকে সসীমে নিয়ে আসলাম। কোথায় নিয়ে আসলাম? অসীম থেকে সসীমে। তাহলে বলো তো, ও যত বেশি সামনের দিকে আসবে তত বেশি চাপ প্রয়োগ হবে, আর চাপ প্রয়োগ হলে কি হয়, জিনিসটা প্রেশার পায়। প্রেশার পাইলে কি হবে, এটা বৃত্তাকার ফুটবলকে যদি তুমি চাপ প্রয়োগ করি, এটা বেলুনকে যদি চাপ প্রয়োগ করি, তাহলে কি বেলুনটা ডিম্বাকার হয়ে যাওয়ার কথা না, চাপ খায়। তার মানে দেখা যাবে যে আমার যে আমি যে বৃত্তটা আঁকাইছিলাম ওই বৃত্তের মতো না থেকে এবার একটা শেপ নিবে না, বলো? এই শেপটাকে তখন বলি আমরা উপবৃত্ত, বলি আমরা উপবৃত্ত। ঠিক আছে? আর তোমরাই বলো, তাহলে কমন সেন্স কাজে লাগাও। এসপি তো আগের মতোই একটা ছোট জিনিস হবে। ধর এটা হলো এস, আর এই উপরস্থ একটা বিন্দু কি, পি, আর এখান থেকে এটুকু কি পিএম হবে না? দেখেই বোঝা যাচ্ছে এটা তো অসীম না, এটা হলো সসীম। তাহলে আমি এসপি কে অবশ্যই যদি পিএম দ্বারা ভাগ করি, তোমরাই বলবা এসপি হলো ছোট জিনিস আর পিএম হচ্ছে বেশ বড় জিনিস। ছোট জিনিসকে বড় জিনিস দ্বারা ভাগ করলে সবসময় সেটার মান কি হয়, ওয়ানের থেকে ছোট হয় না। 5 যদি আমি 6 দিয়ে ভাগ করি সেটা 0 পয়েন্ট সামথিং হবে না? তার মানে এই যে নতুন যে আমি ই এর মানটা পাবো, ই এর মানটা অবশ্যই সবসময় 0 থেকে বড় হবে, আর সবসময় ওয়ানের থেকে কি হবে, ছোট। আশা করি সবাই বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে এগুলো সব মজাই লাগবে। এর পরেরটাও একটু আলোচনা করে দিই, অল্প ছোট করে আলোচনা করো। মানে উপবৃত্ত হয়ে গেল না? আমরা চাইলে আমরা অধিবৃত্ত তোমাদের শেখাতে পারি। দেখো আমরা উপবৃত্ত বরাবর ছিলাম। এই উপবৃত্তর সামনে যদি আমি আমার আমার খেয়াল করে দেখো, আমরা পরাবৃত্তে এখনো যাইনি, আমরা খালি উপবৃত্ত বরাবর গেছিলাম। এখন আমি যদি আমার দ্বিঘাক্ষরেখাটাকে সামনে আনতে আনতে এমন একটা অবস্থায় নিয়ে আসি, একটা মজার ঘটনা ঘটলো। মনে করো সাপোজ এখান থেকে এটা এস, এটা ধরো পি, আর আমি এই পিএম মাপলাম। কোনো কারণে যদি দেখলা যে আমি যে এসপি মাপছি আর যে পিএম মাপছি বা এমপি মাপছি তারা পরস্পর সমান হয়ে গেল, আর যদি সমান হয়ে যায় তাহলে এসপি বাই এমপি সমান 100%, আমাদের কি চলে আসবে, ওয়ান। তাহলে ই এর মান ওয়ান হচ্ছে কোন সময় বলো তো, পরাবৃত্তের সময়। তার মানে আমি যদি আরো চাপ, আমি ছিলাম দূরে, আরো যদি সামনের দিকে আসে তাহলে চাপের কারণে এই বেলুনটা ফেটে যাবে। গোলাকার থেকে হয়েছে ডিম্বাকার, ডিম্বাকার এখন আরো প্রেশারাইজ হওয়ার কারণে কি হয়ে যাবে, ফেটে যাবে। ফেটে গেলে এখন ব্যাপারটা কেমন হবে, এরকম হা হয়ে যাবে, ফেটে গিয়ে ধরো হা হয়ে গেছে। এই যে আকৃতি, এই আকৃতিটা হচ্ছে কার, পরাবৃত্তের আকৃতি। পরাবৃত্ত দেখো তোমরা কিন্তু আঁকাইছো, পরাবৃত্ত দেখতে এমন হয়, এই যে কোনো এক পাশে হা করে, এই যে হা করছে। ঠিক আছে? ঠিক সেম ভাবে তুমি যদি তোমার অধিবৃত্তটা মানে এই দ্বিঘাক্ষরেখাটা আরো সামনের দিকে নিয়ে যাও, তাহলে এসপি দেখো বড় দেখা যাচ্ছে, আর পিএমই কি হবে এখন, ছোট। তাহলে বড় জিনিসকে যদি তুমি ছোট জিনিস দ্বারা ভাগ করো ভাই, কমন সেন্স, তাহলে সেটাও সবসময় ওয়ানের থেকে বড় হবে। তাহলে এক্ষেত্রে তুমি যে ই পাবা, সেই এর মানটা অল দ্য টাইম কার থেকে বড় হবে, ওয়ান। তাহলে অধিবৃত্তের ক্ষেত্রে কি হবে, ই এর মান হবে ওয়ানের থেকে বড়, পরাবৃত্তের ক্ষেত্রে কি হবে, সমান, আর উপবৃত্তের ক্ষেত্রে হবে জিরোর থেকে বড়, ওয়ানের থেকে ছোট। তুমি যদি না থেমে গিয়ে এই দ্বিঘাক্ষরেখাটাকে আরো সামনের দিকে আগায় নিয়ে যাও, ধরো আগাতে আগাতে তুমি মনে করো সাপোজ এখানে চলে আসছো, এখানে। এখন দুষ্টামি করে যদি আমরা একটা কাজ করি, যে আমার এস হচ্ছে মনে করেন এটা, আর পি হচ্ছে এটা, কারণ পি এর কথা কেমন ছিল, সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটা বিন্দু হচ্ছে পি। তাহলে এখান থেকে এস পি তুমি না হয় মাপতে পারলা, কিন্তু তুমি যে পিএম মাপবা, এখন সরলরেখাটা কার ওপর, এই পি বিন্দুর উপরই সরলরেখা। তাহলে কি আর পিএম মাপা যাবে? পিএম মাপলেও কি দেখাবে, সেটা জিরো। কারণ পি আর রেখাটা কি আছে, একই জায়গায় আছে। তাহলে কি মাপা সম্ভব? মাপা কিন্তু সম্ভব না। তাহলে এবার যদি তুমি এসপি কে এমপি দ্বারা ভাগ করো, তাহলে এসপি বাই জিরো হয়ে যাবে না? আর জিরো হলে সেটা কি প্রকাশ করবে, ইনফিনিটি। আর যদি ইনফিনিটি প্রকাশ করে সেটা তো আমাদের কোনো কাজে আসবে না। ইনফিনিটি প্রকাশ করলো কখন, তাহলে যখন সবচেয়ে বেশি চাপ প্রয়োগ করছো, মানে তুমি অলরেডি ওই সঞ্চার পথের উপরস্থ একটা বিন্দুতে চলে আসছো। এই চাপের কারণে দেখা যাবে এই রেখাগুলো এরকম ফাঁকা হতে হতে সরলরেখার মতো স্ট্রেট হয়ে যাবে, বুঝছো? এটা তাহলে ইনফিনিটি কার ক্ষেত্রে পাইলা, সরলরেখার ক্ষেত্রে পাইলা। তাহলে এইভাবে দেখো, বৃত্তের ক্ষেত্রে মনে রাখবা ই সমান জিরো, পরাবৃত্তের ক্ষেত্রে এর মান কি ধরবা, ওয়ান, উপবৃত্তের ক্ষেত্রে কি ধরবা, জিরোর থেকে বড়, ওয়ানের থেকে ছোট। অধিবৃত্তের ক্ষেত্রে কি বলবা, ই এর মান ওয়ানের থেকে বড়। মনে থাকবে? এইগুলো আশা করি আর কোনো ভুল হবে না। তাহলে এরকম প্রশ্ন দেখো অনেক আসে, তোমরা আগে উত্তর তো দেখে বলে দিও না, একটু বোঝার চেষ্টা করো। যে একটি কণিকের উৎকেন্দ্রিকতার মান বলে দিয়েছে কি, √2। √2 মানে 1 পয়েন্ট সামথিং, আর ওয়ানের থেকে বড় হওয়া মানে আনডাউটেডলি এটা অধিবৃত্ত হবে, কোনো ডাউট আমাদের নাই। এটাও পারবো। বাসায় বসে বসে ক্যালকুলেটারে √3/2 করবা, দেখবা এর মান আসবে জিরোর থেকে বড়, ওয়ানের থেকে ছোট। আর জিরোর থেকে বড়, ওয়ানের থেকে ছোট হলে সেটা কি হবে, উপবৃত্ত। এগুলো কিন্তু সব বোর্ড কোশ্চেন, সব বোর্ড কোশ্চেন। এবার দেখো তো, এই কণিকের উৎকেন্দ্রিকতা শূন্য হলে বক্ররেখাটার নাম কি হবে? উৎকেন্দ্রিকতার মান কি বলছে, শূন্য। শূন্য হলে কি হয় বলতো, বৃত্ত হয়। শূন্য হলে কি হয়, বৃত্ত। এই সমীকরণটি কি নির্দেশ করে, এই সমীকরণটা কি নির্দেশ করে, এটা বুঝতে গেলে তোমাকে ঠান্ডা মাথায় করতে হবে। দেখো
খেয়াল করো 3x² প্লাস 4y² সমান কি লিখলাম 12। আচ্ছা, এইটুকু তোমাদের আগে শিখাইনি, কারণ এটা তোমাদের শেখানো হয়নি। একটু দেখো সবাই, আমরা আমরা কণিকের যে আমরা এসপি সমান ইএমপি দেখলাম না সবাই, মনে আছে তোমাদের? কণিকের মেন সমীকরণ তাহলে কি ছিল? এসপি সমান ইএমপি। এর মানের পরিবর্তনের কারণে আমরা দেখেছিলাম ভিন্ন ভিন্ন শেপ সৃষ্টি হয়, বৃত্ত সৃষ্টি হয়, অববৃত্ত সৃষ্টি হয়, অধিবৃত্ত সৃষ্টি হয়, সরলরেখা সৃষ্টি হয়। তো আমি যদি এই এসপি আর এমপি কে মানে সমাধান করি, মনে করে দেখো এসপি কাহিনী কেমন ছিল, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার। এমপি মানে কি ছিল? ওই দূরত্ব বের করার সূত্র ছিল, অনেক বড় সমীকরণ ছিল। ওটাকে যদি তুমি সমাধান করো তাহলে এটা দেখতে একটা কণিকের একটা সাধারণ সমীকরণ তুমি পাবা, মানে আদর্শ দ্বিঘাত সমীকরণ পাবা। তুমি যদি এই কাঠামোটাকে সমাধান করো তাহলে কণিকের কি পাবে? একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ পাবা। দ্বিঘাত কেন বাবা? ওই যে রুট ওভার ছিল না, স্কোয়ার করে দিলে তখন ওই পাশে কি হয়ে যাবে? x² y²। মানে মনে রাখবা কণিকের সমীকরণ কেমন হয়? দ্বিঘাত হয়। কি হয়? দ্বিঘাত। তো দেখতে এমন হবে, দেখো এটা মুখস্থ রাখবা, ax² প্লাস by² প্লাস 2hxy প্লাস 2gx 2fy প্লাস c সমান 0। এটা হলো কণিকের আদর্শ সমীকরণ। তো কণিকের আদর্শ সমীকরণ দেখতে পাচ্ছ, x² আছে, y² আছে, xy সম্বলিত পদ আছে, x আছে, y আছে, আবার কনস্ট্যান্ট co আছে। ঠিক আছে, এন্ড আমি এখানে কিছু জিনিস বলে দেবো, ঠান্ডা মাথায় সবসময় মনে রাখবা, সবসময় মানে কোনোদিন ভুলে যাবে না। এই যে কণিকের মধ্যে দেখো তুমি অনেকগুলো সহগ দেখতে পাচ্ছ, এ বি এইচ জি এফ সি দেখতে পাচ্ছ না? এইগুলোকে ধরে যদি তুমি নির্ণায়ক করো, এখন নির্ণায়কের ফরমেশনটা মনে রাখবা। দেখো এ এইচ জি, এ এইচ জি, এইচ বি এফ, আর থাকলো তোমার জিএফসি। এরকম এই সেম সিচুয়েশনে মানে সেম অর্ডার, মানে কি বলবো বলতো, অর্ডারে, সেম অর্ডারে যদি তোমরা এগুলো বসায় নির্ণয় করো, নির্ণয়কের ফলাফল যদি কোনো কারণে জিরো আসে, কোনো কারণে কি আসে? জিরো, তাহলে মনে রাখবা এটা হবে একটা সরলরেখার সমীকরণ। কি হবে বলো তো? সরলরেখার সমীকরণ। তোমাকে একটা কণিকের সমীকরণ দিল, সমীকরণ দিয়ে বললো এটা একটা সরলরেখার সমীকরণ প্রকাশ করতেছে, প্রমাণ করবা। বলো কি করবা? এই সেম অর্ডারে এই সহগগুলো বসায় নির্ণয় করে দেখবা জিরো হয় কিনা। যদি জিরো হয় তাহলে বুঝবে এটা কিসের সমীকরণ? সরলরেখার সমীকরণ। এখন যদি বাই চান্স জিরো না হয় তখন কি হবে? এখন যদি বাই চান্স জিরো না হয় তখন কি হবে? মন দিয়ে দেখো, তুমি যদি এটার মান জিরো না পাও, মানে নট ইকুয়াল জিরো হয়, তাহলে সেখান থেকে সৃষ্টি হতে পারে সরলরেখা বাদে বাদ বাকি সবাই। কি কি ছিল? বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, এই চারটা সৃষ্টি হতে পারে। মনে থাকবে কথাটা? একটা কণিকের সমীকরণ দিয়ে ওই সহগগুলো বসায় নির্ণয় করে যদি জিরো হয় তাহলে সেটা সরলরেখা। আর যদি জিরো না হয় তাহলে কি হতে পারে? অপশন কয়টা হয়ে গেল? চারটা। চারটার মধ্যে যে কোনো একটা হতে পারে। এখন আমি বুঝবো কি করে চারটার মধ্যে কোনটা কে হবে? সেটা তো জানা লাগবে নাকি? চারটার মধ্যে কোনটা হবে বুঝবো কি করে? দেখো, যদি এ সমান বি থাকে, যদি কণিকের মধ্যে এ সমান কি থাকে? বি থাকে, এবং ওই যে এইচ ছিল না, এইচ এর মান যদি জিরো থাকে, মানে এইচ সম্বলিত পদ যদি না থাকে, যদি এই কন্ডিশন মানে, তাহলে বুঝবো ওটা হলো বৃত্তের সমীকরণ। ওই কণিকটা কার সমীকরণ? বৃত্তের সমীকরণ। 2 নাম্বার, যদি এমনটা হয় এই স্কোয়ার আর এ বি পরস্পর সমান হয়, মানে এর সহগ বি সহগের সাথে গুণ করবা, মানে এই স্কোয়ার সমান যদি এ বি পাও, তাহলে মনে রাখবে এটা পরাবৃত্তের সমীকরণ। কার সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ। আবার যদি কোনো কারণে কণিকের মধ্যে এমনটা দেখো যে এই স্কোয়ার বের করলা, এর চাইতে এ বি বিশাল বড় হলো, এ বি যদি বড় হয় তাহলে বুঝবে এটা উপবৃত্তের সমীকরণ। কার সমীকরণ? উপবৃত্তের সমীকরণ। আবার যদি এই স্কোয়ারের মানই কি হয় বলতো? বড় হয়, আর এ বি এর মান কি হয়? ছোট হয়, তাহলে বুঝতেছো কি হবে? এটা হবে অধিবৃত্তের সমীকরণ। আশা করি এগুলো আমরা খুব ভালোভাবে মনে রাখতে পারবো। এগুলো দ্বারাই আমাদের সব ম্যাথ সলভ করতে হবে, সব ম্যাথ। ঠিক আছে, কোনোটা বাদ দেবো না, সব ম্যাথ সলভ করতে হবে। আচ্ছা, এখন চলে যাব আমরা আমাদের প্রশ্নের দিকে। আমাদের প্রশ্ন আসছিল যে 3x² প্লাস 4y² সমান 12 এটা কার সমীকরণ হবে? এরকম একটা প্রশ্ন করছে আমাদেরকে। তো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আমরা এটা সলিউশন করব। কেমনে করব? এটা হলো আমার এর মান, এটা হলো আমার বি এর মান, আনডাউটেডলি। এখানে এই সমীকরণে কি কোনো এইচ আছে? এই সমীকরণে কিন্তু কোথাও এইচ নাই। তার মানে আমি যদি এ বি বের করি তাহলে কি 12 হচ্ছে না? এ বি মানে কি 3 4 12। যেহেতু এইচ নাই তাহলে এইচ এর মান কি? 0। তাহলে এইচ এর চাইতে কি এ বি বড় হয়ে গেল না? তাহলে এ বি বড় ছিল কোন সমীকরণে? উপবৃত্তের সমীকরণে। তার মানে তোমরা ভুল ভাবছো, এটা অধিবৃত্ত না, এটা হবে কি? উপবৃত্ত। সবাই কি বুঝতে পারছো? কারণ এইচ এর মান কি ছিল? 0। 0 থেকে তো এ বি বড়, দ্যাটস এটা কি হবে? উপবৃত্ত। তারপরে দেখো এই সমীকরণটা কি নির্দেশ করে? তুমি দেখো এখানে এর মান কত? 1 না? এখানে এর মান কিন্তু কি 1।
আর এইচ নাই, এইচ কিন্তু জিরো। খেয়াল করো এখানে এর মান হচ্ছে ওয়ান আর এইচটা কি আছে এখানে জিরো, নাকি বোঝোনি তোমরা? বলো বলো, খেয়াল করো এর মান হচ্ছে এখানে ওয়ান আর বি তো নাই, বি এর মানও তাহলে কি এখানে জিরো। আবার এইচও নাই, তাহলে এইচ এর মানও কি হবে জিরো। তাহলে এ আর বি গুণ করলে জিরো হচ্ছে, আবার এইচও কি হচ্ছে জিরো। তাহলে এ আর বি আর এই স্কোয়ার সমান হয়ে গেল না? তাহলে সমান কখন হয়? পরাবৃত্তের জন্য হয়। তাহলে আশা করি পরাবৃত্ত। কনিক কিন্তু তোমরা এভাবে পড়ো না এর আগে, ঝামেলায় পড়ে যাবে এভাবে না পড়লে। এগুলো কিন্তু বোর্ডে মাঝে মাঝে নৈর্ব্যক্তিকভাবে আসে। এক্স ওয়াই সমান ওয়ান সমীকরণের প্রকৃতি কেমন হবে? অনেকে ভাবতেছে এটা আবার কি, টেনশনে কিছু নাই। এক্স ওয়াই মাইনাস ওয়ান সমান কি আছে বলো তো? জিরো। এখন বলো এখানে কি এ বি আছে? এ বি না থাকলেও এক্স ওয়াই এর সহগ কিন্তু এইচ ছিল, তাহলে এইচ এর মান কিন্তু মনে মনে এখানে কি আছে ওয়ান। তাহলে এইচ স্কোয়ার মানে ওয়ান থাকলো, কিন্তু এ বি তো নাই, তাহলে এইচ বড় আর এ বি কি হলো ছোট। এই দেখো অধিবৃত্তের সমীকরণ, এ স্কোয়ার বড় এ বি কি ছোট, তাহলে অধিবৃত্তের সমীকরণ। সমীকরণটি নিচের কোনটি বোঝায়? আচ্ছা এখানে এ আর বি পরস্পর সমান দেখতে পাচ্ছি আমরা, এ আর বি পরস্পর কি দেখতে পাচ্ছি সমান। বাট আরেকটা কথা ছিল এইচ এর মান জিরো হওয়া লাগবে, বাট এই সমীকরণে এইচ এর মান জিরো হয় নাই, টু আছে, মাইনাস টু আছে। তার মানে এটা বলতে পারছি না এটা বৃত্তের সমীকরণ। তাহলে আমায় বের করতে হবে সাত সাতটা কত হয় 49, আর এখানে এইচ এর মান ওয়ান। তোমাকে বুঝো এইচ এর মান কেন ওয়ান, মাইনাস ওয়ান আর কি কেন। যদি সমীকরণটা খেয়াল করো সমীকরণের মধ্যে টু এইচ ছিল, কি ছিল টু এইচ। তার মানে টেকনিক্যালি এখানে কি আছে একটা এইচ এর জায়গায় মনে মনে ওয়ান আছে, তাহলে মাইনাস ওয়ান। মাইনাস ওয়ানের পর স্কোয়ার করলে ওয়ান হয়, তার মানে এ বির মান বড় আর এইচ এর মান কি ছোট। এইচ এর মানটা কি আসছে ছোট। তাহলে এ বির মান বড় হলে সেটা কি বলি আমরা? এ বির মান বড় হলে কি বলি বলো? উপবৃত্ত। তাহলে উপবৃত্ত হবে এটা। সবাইকে আন্ডারস্ট্যান্ড করতে পারতেছো? তাহলে এটাও তোমরা পারবা। দেখো বাড়ির যাই পারবো, এটা আমি আর না করি। এখানে কিন্তু এক্স ওয়াই সম্বলিত কোনো পদ আমরা দেখতে পাচ্ছি না, তার মানে এ বি বড় হবে। তার মানে এটাও কি হতে যাচ্ছে? এটা হতে যাচ্ছে উপবৃত্তের সমীকরণ। কেন? কারণ এখানে তো এইচ নাই, আছে কই? ও সরি সরি দেখতে পাইনি। তার মানে এইচই বড় হবে, কারণ এখানে না বড় নাও হতে পারে। এর মান হচ্ছে নয় আর বি এর মান হচ্ছে বারো, তাহলে নয় আর বারো গুণ করতে হবে আর 24-এর উপর স্কোয়ার করতে হবে। 100% 24-এর মান বড় হবে, তার মানে এইচ বড়। বারো, সরি বারো বারো 44, তাহলে 144 হচ্ছে। আর 9 গুণন 12 হলে কত হয়? তাহলে এবার এই স্কোয়ারই বড় হয়ে গেল, তার মানে এই স্কোয়ার বড় হলে কি হয়? অধিবৃত্তের সমীকরণ। তো আমরা এইভাবে পারবো বাসায় গিয়ে, সমস্যা হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, তো আমরা শুরু করবো এখন টোটালি পরাবৃত্ত দিয়ে শুরু করি, মানে কণিকের বেসিক যে ম্যাথগুলো আসে এমসিকিউতে ওগুলো আমাদের শেখা শেষ। আমরা এখন একটু পরাবৃত্তের সমীকরণের দিকে দেখবো আর কি। সমস্যার কোনো কারণ নাই, সহজ। দেখো একটু ভাবো সবাই। ধরো ইমাজিন করো এটা আমাদের একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তো আমি ধরে নিচ্ছি যে কোনো কারণে আহ, আমার এটা আমার পরাবৃত্তটা এভাবে চলে গেছে। তাহলে আমার যে উপকেন্দ্র সেটা কোথায় আছে? এক্স অক্ষের উপরে আছে। আর এক্স অক্ষের উপরে থাকার কারণে আমি এর স্থানাঙ্ক কিন্তু ধরতে পারি এ কমা জিরো, মানে ওয়াই এর মান তো থাকবে না, কারণ এক্স অক্ষের উপরে কোনো বিন্দুর ওয়াই এর মান থাকে না। আর বৃত্তের উপরস্থ একটা বিন্দু ধরে নাও পি, যেটার স্থানাঙ্ক আমি সবসময় তোমাদের ধরতে বলছি এক্স আর ওয়াই। আমাদের একটা দিগাক্ষ ধরতে হবে, সেই দিগাক্ষ যেহেতু কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো কিছু সূত্র হবে এক্স সমান এ, বাট এটা তো এক্স অক্ষের বাম দিকে আছে, দ্যাটস ওয়াই মাইনাস এ হওয়া উচিত ছিল। তাহলে এক্স সমান কি দেবো আমরা? মাইনাস। এটা এটা দরকার নেই, কারণ এক্স অক্ষের ওয়াই অক্ষের কোন দিকে? বাম দিকে, এই জন্য মাইনাসে হয়েছে। সবাই কি বুঝতে পারছো? এইটা হলো ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হয় এক্স সমান এ, কিন্তু যেহেতু পিছন দিকে আছে এই জন্য কি হয়েছে? মাইনাসে, এছাড়া কিছু না। আচ্ছা তাহলে আমি যদি এখানে পিএম বের করার চেষ্টা অবশ্যই করব, আমরা করবো না পিএম বের করার চেষ্টা? আবার এখানে কি বের করার চেষ্টা করব? এসপি বের করার চেষ্টা করব। যদি তোমরা এগুলোর সমাধান করে দেখো বাসায় বসে, দেখবা সমীকরণটা এরকম একটা আসবে, এরকম একটা সমীকরণ পাবা তুমি। দেখবা যে এটা হলো এক্স অক্ষে দিকে হার করছে, তো ওয়াই স্কোয়ার সমান 4ax, এরকম একটা তুমি সমীকরণ পাবা এটার ক্ষেত্রে। বুঝতে পারছো? তাহলে আমরা যেটা করব এখানে একটা জিনিস খেয়াল করো, পরাবৃত্ত যেখানে ছেদ করছে এই জায়গাটায়, এটা কিন্তু শীর্ষবিন্দু। এটা কি বলতো? শীর্ষবিন্দু। এখানে শীর্ষবিন্দু কিন্তু 0 0, কারণ মূল বিন্দু দিয়ে গেছে। কোন দিকে গেছে? মূল বিন্দু দিয়ে গেছে। বুঝছো? তাহলে এক্ষেত্রে সমীকরণটা কেমন দেখতে হয়েছে? ওয়াই স্কোয়ার সমান
4x। আসলে যদি এগুলো তুমি না করতা, তুমি যদি নর্মালি এরকম ভাবে চিন্তা করতা যে আমি একটা দ্বিঘাক্ষ আঁকাইছি আর এখানে একটা কি আঁকাইছি, পরাবৃত্ত আঁকাইছি, ঠিক আছে, অন্য কিছু না, তাহলে আমার এখানে যদি স্পর্শ করতাম তাহলে এটা আমার শীর্ষ হইতো না তখন? কিন্তু আমি কি জানি এখন এটা মূল বিন্দুতে? জানি না কিন্তু। তাহলে এই যে এটাকে বলতেছি শীর্ষের স্থানাঙ্ককে নাম দিলাম আলফা বিটা। আবার আমার উপকেন্দ্র যে কি হবে তুমি কি জানো? আচ্ছা, তুমি শীর্ষের নাম দিলাম মনে করো, আচ্ছা আপাতত আমি আলফা বিটা না দিয়ে, আচ্ছা দিলাম, সমস্যা নেই, আলফা ডট বিটা ডট দিলাম। আচ্ছা উপকেন্দ্রতে কি হবে তুমি কি জানো? তাও তো জানো না, কারণ এটা তো আর এক্স অক্ষের উপর অবস্থিত না। এটাকে ধরলা তুমি আলফা কমা বিটা, এটা কার স্থানাঙ্ক ধরলা? উপকেন্দ্রের স্থানাঙ্ক ধরলা। আর বৃত্তের উপরস্থ একটা বিন্দুর স্থানাঙ্ক ধরলা কি? এক্স কমা ওয়াই। আর আমার এই সরলরেখার সমীকরণ ধরতে হবে তোমাকে। তো তুমি সরলরেখার সমীকরণ ধরলা যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস কি ধরবা বলো তো, সি সমান কি ধরবা? 0। তুমি যদি এবার যদি তুমি ওইরকম করে করো যে এসপি সমান ইএমপি, যেখানে ই এর মান কি ধরবা? 1, তাহলে এটা তুমি বড় সমীকরণ পাবা, অবশ্যই বড় একটা সমীকরণ পাবা। সেটা দেখতে হবে এমন, দেখো আমি একটু বলি, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান ই এর মান তো থাকবে না, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে তুমি সমীকরণের রূপ দেখতে পাচ্ছ, এটাই হলো টেকনিক্যালি কি ছিল বলো তো? পরাবৃত্তের সমীকরণ হবে। এটাই মূলত কিসের সমীকরণ হবে? পরাবৃত্তের সমীকরণ হবে। বাট আমরা এটাকে একটু মিনিমাল করতে চাই, মানে এত কঠিন করে আমরা শিখতে চাই না, এটাকে মিনিমাল করতে চাচ্ছি আমরা। তাহলে মিনিমাল করার বুদ্ধি কি? কিন্তু এটা এটা মনে রাখবা, এই এই ফর্মুলার সাহায্যে আমরা পরাবৃত্তের সব সমীকরণ বের করতে পারবো। এই যে ফর্মুলাটা শিখলা, এই ফর্মুলার আদি পিতা কেমন? আদি পিতা হলো এসপি সমান এমপি, যেন এর মান কি ধরছিলাম? 1। এই ফর্মুলার সাহায্যে আমরা পরাবৃত্তের বেশিরভাগ সমীকরণে কি করতে পারবো বলতো? নির্ণয় করতে পারবো। মনে থাকবে কথাটা? বাট এটা হলো আদর্শ রূপ, কিন্তু আমি যদি এটাকে এরকম একটা অবস্থা ক্রিয়েট করে দিই যে অবস্থান করতেছে এক্স অক্ষের উপরে, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে এ কমা 0, পি হবে এক্স ওয়াই, আর যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল তাই এটাকে মিনিমাল করে বলে দিচ্ছি আমি এক্স সমান মাইনাসে, তাহলে সেই ক্ষেত্রে সমীকরণগুলো দেখতে কেমন হবে? এরকম, ওয়াই স্কোয়ার সমান 4x। মাথায় ঢুকছে সবার যা যা বলছি আমি? তাহলে আমরা একটু যদি তোমাদের সাথে ইন শর্ট কথাবার্তা বলি, ইন শর্ট, তাহলে আমি চিত্রগুলো কেমন হবে দেখে নাও। পরবর্তীর চিত্র এখনো একদম সহজ, একদম সহজ। এই 4 রকম চিত্র বুঝতে পারলে তুমি মোটামুটি পরবর্তীর যে কোনো সমীকরণ পারবা। এতক্ষণ যারা মনোযোগ দিছো ভালো, যারা মনোযোগ দাও না একটু মনোযোগ দাও। দেখো এখানে একঘাতী সমীকরণকে এক্স না, এখানে একঘাতী সমীকরণকে এক্স, যে একঘাতী থাকবে তার দিক তুমি হা করবা, তার দিক কি করবা? হা। তাহলে এই দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের দিকে তুমি কি করলা? হা করলা, শেষ। এবার এখানেও একঘাতী সমীকরণকে এক্স, বাট সামনে কি আছে একটা, তাহলে হা করবা কোন পাশে? বাম পাশে। এখানে একঘাতী সমীকরণকে ওয়াই, তাহলে তুমি কোন পাশে হা করবা? এখানে একঘাতী সমীকরণকে মাইনাস ওয়াই, তাহলে কোন পাশে হা করবা? এই 4টা চিত্র মাথার মধ্যে একদম সেট আপ করে ফেলো, এটা যেন কখনো আর ভুল না হয়। যদি আমরা আমাদের ওখানে প্রশ্নের দিকে যাই যে কি ধরনের প্রশ্ন আসে চিত্র আঁকানোর ক্ষেত্রে, এই যে দেখুন 9 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি যে ওয়াই স্কোয়ার সমান মাইনাস 4x, এর লেখচিত্রটি কোনটি হবে? পারবা না? পারবা। এটা একটু ভয় লাগতেছে তোমাদের যে এটা আবার কেমনে আঁকাবো? এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান মাইনাস 4y, এটা আমি কেমনে আঁকাবো? এটার দিকে এটাও তাকাতে পারছি আমরা। টেনশন করো না, একদম সহজ, মানে মানে ভয়ের কোনো কারণ নাই। কিভাবে আঁকাবো আমরা? দেখো আমি ছোট্ট করে আঁকায় বোঝা দিই। এখানে কিন্তু দেখো আমাদের ওই সমীকরণের মতো লাগতেছে, আলফা বিটা চলে আসছে। তাহলে এখানে এক্স মাইনাস কি আছে বলো তো? আলফা হোল স্কোয়ার সমান -4, আর ওয়াই এর সাথে থাকা উচিত ছিল বিটা, বাট আনফর্চুনেটলি বিটার মান 0, আর আলফার মান কত বলছে এখানে? 1। তাহলে আমরা যে চিত্রটা আঁকাবো, বুঝছো, আমরা যে চিত্র আগে আঁকাতাম সেটা ছিল 0 0, মূল বিন্দু ছিল কোথায়? 0 0 বিন্দুতে। বাট এখন তো আলফা বিটা আসছে, তার মানে আমার নতুন আরেকটা অক্ষ কল্পনা করতে হবে, যেখানে আলফার মান 1 মানে ভুজ হচ্ছে 1, তার মানে ভুজ ধরো এখানে 1, আর বিটা তো নাই, তাহলে আমার নতুন একটা অক্ষ হয়ে গেল, এটা নতুন অক্ষ। আমার চিত্র আঁকাতে হবে এই নতুন অক্ষের সাপেক্ষে, ঠিক আছে? এখন বলো এখানে কে একঘাতী? আমার ওয়াই হচ্ছে, সরি আমি উল্টা লিখছি, হ্যাঁ না ঠিকই আছে, ওয়াই হচ্ছে কয় ঘাতী? একঘাতী, আর ওয়াই এর সামনে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে তুমি কোন দিকে হা করবা? অবশ্যই নিচের দিকে হা করবা। এই যে এইভাবে তোমাকে চিত্র আঁকাতে হবে, মানে আগের সাথে না পরেরটার সাথে। যদি আলফা বিটা থাকে
তাহলে লাল ডট যেখানে আঁকাইছি না আমি, এটার সাপেক্ষে তোমাকে চিত্রটা ড্র করতে হবে। আশা করি সবাই বুঝছো। এবার এক্স স্কোয়ার প্লাস 2y সমান 0, লেখচিত্র কেমন হবে সাজাও। এক্স স্কোয়ার সমান মাইনাস 2y লিখলেই তো ম্যাথ হয়ে যায়। খালি তোমাকে 4 তো নাই, তুমি 4 জোর করে বানাবা। তুমি যদি এখানে 4 দাও তাহলে এখানে একটা হাফ দিতে হবে, ইন্টু কি দিলা y। তার মানে এখানে এর মান কত বলো তো, মাইনাস হাফ। এর মান কিন্তু কি বলতো মাইনাস হাফ, কারণ এই যে মাইনাসটা তো কার অংশ, এর অংশ আর কি। যাই হোক, চিত্র কোনো সহজ, এটা চিত্র কোনো ব্যাপার না তোমাদের কাছে, কারণ এখানে তো আলফা আর বিটা নাই। তাহলে একগাতিকে ওয়াই, তাহলে একগাতি ওয়াই সামনে মাইনাস থাকার কারণে চিত্র কোন দিকে হাফ করবে, নিচের দিকে হাফ করবে। আচ্ছা, ওয়াই স্কোয়ার সমান 8x পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ বের করতে বলছে। কি বের করতে বলছে? নিয়ামক রেখার সমীকরণ। আচ্ছা, সমস্যা নেই। নিয়ামক রেখার সমীকরণ কি? ওয়াই স্কোয়ার সমান 8x, কোনো সমস্যা নেই। আগে চিত্রটা আঁকো, আগে চিত্র না আঁকালে কিছু বুঝবো না। একগাতিকে এক্স অক্ষ, তুমি এক্স অক্ষের দিকে হা করাই দিলা, হ্যাঁ সাহস করে বলো, হা করাই দিছো। এবার এটাকে কি লেখা যায়? 4 ইন্টু 2 ইন্টু এক্স লেখা যায়। তাহলে এখানে এর মান কি? এর মান হচ্ছে 2। আমি বলেছিলাম এখানে একটা উপকেন্দ্র ছিল যার স্থানাঙ্ক ছিল a,0। তার মানে টেকনিক্যালি এটা ছিল 2,0। আমার এই পাশে একটা দ্বিঘাত আঁকাইছিলাম যার নাম দিয়েছিলাম এক্স সমান মাইনাস এ, মনে আছে? তাহলে এখানে হবে এক্স সমান -2, নাকি বুঝুন সবাই? কারণ এর মান যে -2, তাহলে কি হবে? এক্স প্লাস 2 সমান 0 পাচ্ছি আমরা। হ্যাঁ, এক্স প্লাস 2 সমান 0। বলো আন্ডারস্ট্যান্ড করছো কিনা? যা বুঝাইলাম সেভাবেই করলাম কিন্তু। এবার দেখো আরেকটা প্রশ্ন আসছে এখানে, এক্স স্কোয়ার সমান 16y, এটার আপনি কণাটির উৎকেন্দ্রিকতা কত হবে? কোনো ম্যাটার না, এক্স স্কোয়ার সমান কি বলছে আমাকে? 16y। থামো, এটা পরাবৃত্তের সমীকরণ না? আর পরাবৃত্তের সমীকরণে ই এর মান যে 1 হয়, এর বাচ্চা কাচ্চা জানে, তাহলে এটা তো কি হবে 1। নিচের তথ্যের আলোকে আমাদের 14-15 অ্যান্সার করবো, চলো। এটা একটা কণিকার সমীকরণ বলছে। আচ্ছা, ইটস ওকে। এক্স স্কোয়ার সমান আমি বলতে পারি যে মাইনাস কি বলতো 5y। আচ্ছা, এটা একটু লেখাটা কেমন হলো? 5y। তাহলে আমাকে কণিকাটির নিয়ামক রেখার সমীকরণ করো। আচ্ছা চলো, সমস্যা নেই, আমরা স্টার্ট করি, চলো সাহস করে করা শুরু করি। মাইনাস সামনে থাকলো, 4 দিলাম, তাহলে 5/4 দেওয়া লাগবে, নাহলে মানের আবার পরিবর্তন হয়ে যাবে। সবাই এটুকু বুঝছো? এনে একঘাতিকে ওয়াই, সামনে মাইনাস থাকার কারণে চিত্র যে 100% এইদিকে হা করবে, এটা আমরা শিওর। আচ্ছা, এবার একটু ঝামেলাটা আছে, দেখো মন দিয়ে শোনো। তাহলে এটা আমার এখানে কোথাও আছি আমি, যেহেতু এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, কারণ এই সমীকরণ থেকে বুঝতেছি আমরা এটা মূল বিন্দু পাবি। ওয়াই অক্ষের উপর অবস্থিত হওয়াতে এনে ভুজের মান 0 হবে আনডাউটেডলি, আর সাথে থাকবে কি এ। কিন্তু এর মান এখানে কত? এর মান হচ্ছে আমার এখানে কিন্তু আমার এর মান হচ্ছে শুধু 5/4 ধরবো, কারণ আমি তো নিচের দিক চলেই গেছি। আমি চিত্র আঁকাই ফেলছি না, চিত্র আঁকাইছি কার সাপেক্ষ করে? মাইনাসের জন্যই তো চিত্রটা আঁকাই ফেলছি, এখন আর মাইনাসের দিকে আমার দেখার দরকার নেই। এখন আমার নিচের দিকে কত বলো তো দেখি? 5/4। তাহলে একটু টাউট ছাড়া বলো, পরাবৃত্ত যেই পাশে থাকে আমার নিয়ামক রেখার সমীকরণ কিন্তু উল্টা পাশে থাকে। আর আমরা এটা কোন অক্ষের সমান্তরাল? এবার ওয়াই অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল হলে আমরা, সরি, এটা হলো এক্স অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল হওয়াতে আমরা বলেছিলাম এক্স সমান মাইনাসে। তাহলে আমার ঠান্ডা মাথায় বলো, এখন যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে নর্মালি আমরা ওয়াই সমান এ বলার চেষ্টা করব। এখন এ বলার চেষ্টার সময় আমি তো মাইনাসে বলি নাই, এ কোনো তোমার মাথায় আসা উচিত। কেন কেন আমরা শুধু এ বলবো? কারণ এই আমার যে রেখাটা এটা কিন্তু টেকনিক্যালি এক্স অক্ষের উপরের দিকে আছে, এই জন্য শুধু এ বলবো। তাহলে আমরা ওয়াই সমান বলতে পারি 5/5 কি লিখতে পারি 4, তাহলে 4y মাইনাস 5 সমান 0। 4y মাইনাস 5 সমান কি হবে বলো তো? 0। যেহেতু আছে নাকি 4y মাইনাস 5, হ্যাঁ 4y মাইনাস 5 সমান কি টেকনিক্যালি 0। সবাই কি কঠিন লাগছে তোমাদের? উৎকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে, এটা কিচ্ছু না, এটা অলরেডি বের করে ফেলছি আমরা, 0,5/4 মনে আছে? এখন সমস্যা আছে, যখন তোমাকে স্থানাঙ্ক জিজ্ঞেস করবে, আমি তো এর মান ধরছিলাম কত 5/4, কিন্তু স্থানাঙ্ক কোন দিক ছিল? নিচের দিক ছিল না? তোমরা চিত্রটা দেখে বলো, অনেকে ভুল করো না। এই যে তুমি এখানে আসো, তুমি কোথায় আসো? এই নিচে আসো, নিচে থাকলে কি টেকনিক্যালি এটা কি -5/4 না? আমি যখন উপরের দিক গেছিলাম তখন শুধু 5/4 ধরছিলাম, এর মান ধরে কাজ করতেছিলাম। অনেকে কনফিউজড হয়। আমি উপরের দিকে কি লিখছি? ওয়াই সমান এ, তখন আমি এর মান ধরছি, দূরত্ব কি ধরছি আমরা? দূরত্ব। আর যখন স্থানাঙ্ক জিজ্ঞেস করবে তখন তো প্লাস মাইনাস ইম্পর্টেন্ট, কারণ স্থানাঙ্কে যদি পজিটিভ দিই তখন আমার কোন দিক প্রকাশ করতো? উপরের দিক। তাহলে অবশ্যই নিচের দিক থাকার কারণে আমাকে স্থানাঙ্ক কি দিতে হবে? মাইনাস চিহ্ন দিতেই হবে। তাহলে এই যে উত্তর হবে কি 0, -5/4।
এক্স স্কোয়ার সমান -12y পরাবৃত্তের ক্ষেত্রে কি কি সত্য? কোনো ম্যাটার না। এক্স স্কোয়ার সমান আমি লিখবো -4,3,y। ডাউট আছে কারণ? ওয়াই অক্ষের কোন দিকে হাঁ করবে? নিচের দিকে হাঁ করবে। স্থানাঙ্ক হবে 0,-3। এখানে একটা নিয়ামক রেখা থাকবে যেটা হবে কিনা এক্স অক্ষের হওয়ার কারণে ওয়াই সমান এ, উপরের দিকে হওয়ার কারণে ওয়াই সমান এ, তাহলে শুধু 3। শুধু 3 হবে না বলো, কারণ এর মান তো আমি দূরত্বের ক্ষেত্রে পজিটিভ ধরবো, তাহলে ওয়াই সমান 3। নিচের দিকে হইলো -3 হইতো, তখন মাইনাস দিতাম। আচ্ছা, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক 0,-3 ডান। নিয়ামক রেখার সমীকরণ অবশ্যই 3টাকে এপাশে আনলে y-3 সমান 0 ডান। উপকেন্দ্রের লম্বের, আচ্ছা এটা বোঝাচ্ছি, লম্বের সমীকরণ উপকেন্দ্রিক লম্ব। আচ্ছা, উপকেন্দ্রিক লম্ব মানে উপকেন্দ্র দিয়ে লম্ব আঁকাতে হবে। কি বলছি? এই যে উপকেন্দ্র আছে না, এই জায়গায় সোজাটা দাগ দাও, এটা হলো উপকেন্দ্রিক লম্ব। একটু সাহস করে বলবা এটা হলো এক্স অক্ষ, তাহলে এটাও কি এক্স অক্ষের সমান্তরাল? কিন্তু আগের বার দেখছিল উপরের দিক ছিল লম্বটা, এবার কোন দিক আছে? নিচের দিক হলে এবার ওয়াই সমান -এ দেওয়াটাই তো স্বাভাবিক নাকি না স্বাভাবিক? উপরের দিকে এটার জন্য দিছিল কি ওয়াই সমান এ, কারণ এটা উপরের দিক ছিল, আর এটা কি আছে নিচের দিক, তাহলে এবার হলো কি মাইনাসে। তাহলে বলো এর মান তোমরা জানি, মান হলো 3, তাহলে কি হবে -3। তাহলে এটা এই পাশে আনলে কি হবে y+3 সমান 0। এটাও ডান, তার তিনটাই সঠিক, তাহলে সঠিক উত্তর হবে কি এ বি সি। সবাইকে আন্ডারস্ট্যান্ড করতে পারতেছো? এটা মজার কথা শুনে রাখো, উপকেন্দ্রিক লম্ব যেমন আচরণ করবে নিয়ামক রেখা তার উল্টা আচরণ করবে। উপকেন্দ্রিক লম্ব যদি প্লাস ভ্যালু দেখায়, নিয়ামক রেখা দেখাবে কি মাইনাস ভ্যালু। সেম সমীকরণ, খালি কিসের পার্থক্য হবে? প্লাস মাইনাস। পরাবৃত্তের উপকেন্দ্র শীর্ষবিন্দু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। আমি মনে হয় মাত্রই শিখালাম এগুলো। আচ্ছা, লাস্ট টাইম আরেকটা দেখাই, কারণ পরীক্ষায় কিন্তু প্রশ্ন পরাবৃত্ত থেকেই আসবে। আমি বারবার বলে দিচ্ছি, বোর্ডে কিন্তু প্রশ্ন পরাবৃত্ত থেকেই হবে। ওয়াই স্কোয়ার সমান কি বলছে? 6x। আমি 4ab বানানোর জন্য আমি 6/4 দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা কোন দিকে হা করার কথা? এক্স অক্ষের ধনাত্মক দিকেই আমার হা করার কথা, এবং আমার এটার স্থানাঙ্ক হওয়ার কথা হচ্ছে 6/4, 0। আচ্ছা, নিয়ামক রেখা থাকলে এই পাশে থাকার কথা, তখন হবে আবার এক্স সমান মাইনাসে, তাহলে -6/4 হওয়া দরকার। আবার উপকেন্দ্রিক লম্ব হলে কি হওয়া দরকার? যা কি বলছিলাম খালি উল্টা, তাহলে কি হবে? শুধু 6/4 হওয়া দরকার। সবাই কি বুঝতেছো? তাহলে উপকেন্দ্র কি হবে? উপকেন্দ্র বের করে ফেলছি, কাটাকাটি করলে এমন আসবে 3/2, 0। যেহেতু আলফা বিটা নাই, মানে ওয়াই মাইনাস সামথিং বা এক্স মাইনাস সামথিং নাই, তাহলে শীর্ষবিন্দু 100% কি হবে? 0, 0। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আচ্ছা দৈর্ঘ্য বের করা তোমাদের শেখাই নাই। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে 4a। কি শিখবো আমরা? 4a। এটা 4a কেন হলো অনেকে বুঝেন, একটু বুঝাই দেই। সাহস করে বলো তো, এটার স্থানাঙ্ক কি ছিল আমাদের? a,0 ছিল না? বলো কি ছিল? a,0। টেকনিক্যালি ভাবো তো, আমি যদি ঠিক স্ট্রেট লাইন ধরি, স্ট্রেট লাইন এটুকু ধরি, এটা যদি ধরো এস, এটা হলো কি পি, আবার স্ট্রেট লাইন এভাবে ধরি, তাহলে কি এটা এম হয়ে গেল না? তাহলে এসপি সমান কি লেখা যায়? বলো এসপি সমান কি লেখা যায়? এমপি লেখা যায়। আচ্ছা, এমপি মানে কি? এইটুকু আর এইটুকুর যোগফল না? আচ্ছা, এইটুকু কি? এইটুকু এইটুকু এ না? এই যে a,0 বলার অর্থ কি? এটা এটা কি এ না? এটা যদি এ হয় তাহলে এটাও কি এ। আবার আমরা জানি এই এইটুকু আর এইটুকু পরস্পর সমান হয়, কারণ কেন বুঝলাম? কারণ এখান থেকে যে মাঝখানের লাইন থেকে এ যত দূরে থাকে, দ্বিঘাক্ষরেখাও কিন্তু কি করে তত দূরেই থাকে। এই জন্যই তো আমরা দ্বিঘাক্ষরেখার উপকেন্দ্রিক লম্বের সময় বলতেছি সব সেম হবে, শুধু প্লাস মাইনাসের পার্থক্য। মানে এটা যদি এটুকু দূরত্ব যদি এ হয়, এটুকু দূরত্ব হয় টেকনিক্যালি মাইনাসে। বাট আমরা তো শুধু দূরত্ব নিয়ে কাজ করতেছি, আমরা তো প্লাস মাইনাস দেখবো না এখন। তাহলে বলো এইটুকু আর এইটুকু যোগফল যদি হয় এসপি এর সমান, কারণ তুমি বলতেছো এসপি সমান কি লেখা যায়? এমপি। তাহলে এসপি সমান কি আমরা এ প্লাস এ বলতে পারি না? তাহলে টেকনিক্যালি এসপি সমান কি হয়ে গেল? 2a। তাহলে আমি যদি এবার একটু চিন্তা করি যে আমার ছিল এরকম একটা চিত্র, আমি হা করেছিলাম এরকম করে, তাহলে আমার এটা ছিল এস, ঠিক উপরস্থ একটা বিন্দু হলো এটা, তাহলে এটা কতখানি উপরে আছে? 2a পরিমাণ উপরে আছে। আর এখানকার ভুজ কত ছিল? ভুজ ছিল এ, আর উপরে উঠছে কতখানি? 2a। তাহলে স্থানাঙ্ক কি হলো? a,2a। আবার নিচের দিক গেলে এখানে কি হবে? a,-2a, কারণ নিচের দিক কি হয়? -2a, মানে যে এখান থেকে এইটুকুর মান হচ্ছে 2a, এখান থেকে এইটুকুর মান কি 2a। আচ্ছা, সাহস করে বলো এই পুরোটা মিলে কতখানি হলো? উপকেন্দ্রিক লম্ব না? এই সোজা দাগটা মিলে কি উপকেন্দ্রিক লম্ব না? তাহলে উপরের টুক 2a, নিচের টুক 2a, তাহলে কত হলো? 4a। যারা বুঝো নাই তারা বোঝার চেষ্টাও করো না, খালি মনে রাখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। শেষ। এত বোঝার কি আছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি?
4a। আরেকটা জিনিস মুখস্থ করো, এই উপকেন্দ্রিক লম্বের এই যে এগুলো হলো পাদবিন্দু, মানে এটা একটা শেষ পয়েন্ট, এটা একটা কি পয়েন্ট, শেষ পয়েন্ট। একটার স্থানাঙ্ক হবে a, 2a, আরেকটার স্থানাঙ্ক কি হবে a, -2a। এই দুটা জিনিস মুখস্থ করো। যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, আর উপরেরটা হলো a, 2a, নিচেরটা হলো a, -2a। দ্যাটস ইট, আর কিচ্ছু না। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে 4a, a কত ছিল 6/4, তাহলে 4 × 6/4, অবশ্যই 4 4 কি হয়ে যাবে কাটাকাটি, তাহলে কি থাকবে 6 থাকবে। তাহলে উত্তর হবে কি 6। নাকি বুঝো নাই তোমরা, বলো পারবা? আর একটা আমি দেখাবো, বাদ এগুলো সব হোমওয়ার্ক দিয়ে দেবো আজকে। অন্তত আমরা অ্যারাউন্ড আমরা 23 পর্যন্ত সব সেম। হ্যাঁ, এগুলো সব সেম ম্যাথ, না টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আচ্ছা না, 23 লাখ দরকার নাই, তোমরা তোমরা করলে চলবে। এই 21 পর্যন্ত যে ম্যাথগুলো আছে এগুলো করলেই মোটামুটি তুমি সব পেরে যাবা। তো আমি একটা হেল্প করবো, একটা করে দিলে বাদ বাকি সব তোমরা পারবা। আমি এটা তোমাদের হেল্প করি, একটা হেল্প করলেই বাদ বাকি সব পারবো। মনে করো এই অংশ শেষ হয়ে যাবে আজকে। দেখো 5x² প্লাস 30x প্লাস কি আছে 2y প্লাস 59 সমান 0, এরকম সমীকরণই বোর্ডে বেশি আসে। কিভাবে করবা খেয়াল করো, তুমি যেটা স্কোয়ার সম্বলিত রাশি আছে না, এটাকে যে কোনো মূল্যে হোল স্কোয়ার বানাবা। কি বানাবা? যে কোনো মূল্যে হোল স্কোয়ার। তাহলে এক্স যেখানে যেখানে আছে এক্স গুলোকে একসাথে রাখো, আর যাদের মধ্যে ওয়াই আছে বা অন্য কিছু তাদেরকে অন্য পাশে নিয়ে যাও। অন্য পাশে নিয়ে গেলে কি হয় -2y -69। আচ্ছা, এবার এই 5x² এটাকে আমি জোর করে কি বানাতে চাচ্ছি হোল স্কোয়ার। তাহলে আমি 5টা কমন নেই, 5 কমন নিলে কমন যাচ্ছে, তাহলে কি হয় x² প্লাস 6x। এখানে মাইনাস কমন নাও, -2 যদি কমন নিয়ে নিতে পারো সমস্যা নেই। তাহলে y প্লাস 59 কি থাকবে 2। এবার ওটাকে আমরা হোল স্কোয়ার বানাবো, তাহলে x² প্লাস 2 × x × 3 দেওয়াই লাগবে আমার, কারণ 6 তাহলে 3 দেওয়াই লাগবে। 3 3 কত হবে 9, তাহলে 9টা আর বাইর করে নেওয়া লাগবে না। এন্ড সমস্যা হলো সামনে আবার কে বসে আছে। তুমি যদি এটাকে এই 9টাকে যদি -9টাকে যদি বের করতে চাও তাহলে 5-এর সাথে গুণ করতে হবে। তাহলে 5 9 কত হয় 45। সামনে কিন্তু এটা কি থাকলো 5, আর সমান কি থাকলো বলতো 2 × মানে y প্লাস 59 কি বলতো 2। সবাই এটুকু আন্ডারস্ট্যান্ড করছে না? যদি করে থাকো তাহলে বলো এটা কি লিখতে পারি আমরা 5x প্লাস 3 হোল স্কোয়ার, আর এখানে থাকলো হচ্ছে -45 -2 y প্লাস 59/2, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমাদের আগেই এইটা কমন নেওয়া ঠিক হয় নাই, বুঝছো? কারণ -45 ওপাশে যাবে, তো এটা কমন নেওয়া আসলে ঠিক হয় নাই আমাদের। এই কমন না নেওয়াই ভালো, উত্তম ছিল। তাহলে যেমন ছিল তেমনই রাখি। -2y ছাড়া কি ছিল 59, আর 45টাকে ধরো ওই পাশে পাঠাই দিলাম। তাহলে কি সুবিধা হলো, যোগ করো তো একজন, তাহলে কত হয় 4 আর 1 মনে হয়, হ্যাঁ 14। তাহলে এবার তোমরা কমন নিতে পারো, এবার সমস্যা নেই কমন নিলে। কমন নিও না, হ্যাঁ এখানে শিক্ষা লাভ করলাম যে আগে কমন নেওয়া যাবে না। -2 নিলে y প্লাস 7, এবার হয়ে গেছে। এবার তোমরা জাস্ট x প্লাস 3 লিখে এই 5 দ্বারা ভাগ করে দাও, তাহলে -2/5 y প্লাস 7। আই হোপ তোমরা ক্লিয়ার। এবার তোমরা দেখতে পাচ্ছ আলফার মান কত বলো তো -3, মানে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন উল্টাই দিবা। বিটার মান কি হবে বলো তো -7, ঠিক আছে। আর যে 2/5 কি আছে জায়গায় 2/5, এটা হলো আমার আরো ঠিক করা লাগবে। x প্লাস 3 হোল স্কোয়ার, আমার তো লাগবে 4, তাই না? মানে 4 দিলাম, তাহলে এই জায়গায় যদি 4 দিই তাহলে এখানে দেওয়া লাগবে 2/20। কাটাটি করলে দেখো আবার 5 চলে আসে। সবাই কি বুঝতেছ? এটাই হচ্ছে আমার আলটিমেট কণিকের সমীকরণ। এটাই আমার আলটিমেট সমীকরণ, যেখানে এটা হলো এর মান, ঠিক আছে, এটা হলো আলফার মান, এটা হলো কিসের মান বিটার মান। এখন যারা একটু কম বুঝি আমরা, বুঝছো, তাদের একটা শর্টকাট পলিসি আছে, শেখাই দিচ্ছি আমি। এই যে এইরকম কাঠামো আসলে, বুঝছো, এটাকে তোমরা বড় হাতের x ধরে নিবা। তাহলে x² সমান কি হলো -4 2/20 ইন্টু বড় হাতের y ধরে, এটা মনে থাকবে কথাটা। এরকম কাঠামো আসলে x সমান ধরলাম আমি কি x প্লাস 3, আর y সমান কি ধরলাম, এই দুটো লাইন একটু কষ্ট করে তুলে নিবা। বুঝতে পারছো? এবার কিভাবে করবো চলো স্টার্ট করি। আমাদের প্রশ্নে কি বলছিল, আমাদের প্রশ্নে বলছিল এটাই তো না, এটা প্রশ্নে বলছিল সবই বের করতে বলছে। শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, অক্ষরেখা, অক্ষরেখা শেখায়নি, নিয়ামক রেখার সমীকরণ সব বের করতে বলছে। আচ্ছা, অক্ষরেখা বলতে কি বোঝায়, আগে চিত্র আঁকাবা।
সাহস করে বলো, এটা কোন অক্ষের দিকে হা করবে? অবশ্যই ওয়াই অক্ষের দিকে হা করবে, কারণ ওয়াই হচ্ছে কয় ঘাতি? এক ঘাতি। তাহলে ওয়াই অক্ষের দিকে হবে মাইনাস দিকে, কারণ মাইনাস আছে সামনে, তাহলে এই দিকে হা করলো। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার অক্ষ কোনটা? তুমি কোন অক্ষের দিকে হা করলা? ওয়াই অক্ষের দিকে না, তাহলে অক্ষ হবে ওয়াই অক্ষ। অক্ষ হবে কোন অক্ষ? এখন ওয়াই অক্ষ তো আসলে টেকনিক্যালি তাহলে কেমন হওয়া উচিত? ওয়াই অক্ষের সমীকরণ হওয়া উচিত এক্স সমান 0। এটা তো ওয়াই অক্ষের উপর হা করছে, ওয়াই অক্ষের সমীকরণ কি হওয়া উচিত? এক্স সমান 0। বাট আসলে এক্স মানে তো এক্স না, কারণ তুমি এক্স মানে ধরছো কি বড় এক্স। তাহলে এক্স এর জায়গায় এখন সব জায়গায় বসানো লাগবে এক্স প্লাস 3 সমান 0। তাহলে একটা আমাদের ডান, আমাদের একটা সমীকরণ শিওর হয়ে গেলাম। আমাদের নিয়ামক রেখার সমীকরণ হবে কি হবে? এক্স প্লাস 3 সমান কি হবে? 0। সবাই মনে হয় আমরা এটুকু আন্ডারস্ট্যান্ড করতে পারছি, কারোর কষ্ট হয় নাই? কারোর কষ্ট হয়েছে? আচ্ছা, তারপরে এখন যদি আমাদের কি বের করতে বলে? শীর্ষবিন্দু অবশ্যই বের করতে বলবে। আমরা আগেই বের করে রাখছিলাম শীর্ষবিন্দু। এই যে আলফা বিটা কত বের করছিলাম? -3 -4। তাহলে আমরা সাহস করে -3 -7 লিখে দিতে পারি। -3 -7। ডাউট আছে কারোর? এবার সব জায়গায় ডাউট শুরু হবে, সব জায়গায়। এমন কোনো জায়গা নাই যেখানে আমাদের ডাউট ফিল হবে না। দেখাচ্ছি কেন। এখন যদি আমাদের বলে উপকেন্দ্র বের করতে, কি বের করতে বলে? উপকেন্দ্র। আমাদের উপকেন্দ্র কি হয় নর্মালি আমরা সবাই জানি, এটা যেহেতু ওয়াই অক্ষের উপর হা করছে, তাহলে উপকেন্দ্র হবে এমন 0, স্থানাঙ্ক তো মাইনাস হবে, কারণ নিচের দিকে গেলে কি হয়? মাইনাস। -1/10 হয়। দেখো 1/10 কেন দিলাম? 2 দিয়ে কাটাটি করলে 1/10 হয়। বুঝতে পারছো সবাই? এখন এটা ভাইয়া মিথ্যা। কেন মিথ্যা? কারণ এই ভুজ তো তুমি কি বলতেছো এখানে? 0। কিন্তু তুমি তো ভুজে সব জায়গায় কি ধরছো? যে আমরা তো ভুজ কি ধরছি বলো তো? আমরা ভুজ ভুজ ধরছি নর্মালি আমরা কি এক্স ধরছিলাম, মনে আছে? তো যেখানে যেখানে 0 দেখতে পাচ্ছ না, এগুলো আসলে কোনো কিছুই ঠিক না। কারণ তুমি এক্স আর ওয়াই এর জায়গায় আর এক্স আর ওয়াই রাখো নাই, বড় হাতের এক্স ওয়াই ধরছো। কি ধরছো? বড় হাতের এক্স ওয়াই। তাহলে এই 0-র জায়গায় তুমি বড় হাতের এক্স কল্পনা করবা, এই -1/10 দিয়ে কি ধরবা? বড় হাতের ওয়াই কল্পনা করো। তাহলে বড় হাতের এক্স সমান আমি কি লিখতে পারি? 0। কিন্তু বড় হাতের এক্স মানে কি ছিল? এক্স প্লাস 3। তাহলে এক্স প্লাস 3 সমান কি হবে? 0। তাহলে এক্স সমান কি আসলো? তাহলে আমার এই উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে টেকনিক্যালি কত বলো তো? -3। এবার ওয়াই বের করো। ওয়াই মানে আসলে কি ছিল? ওয়াই মানে ছিল ওয়াই প্লাস 7। তাহলে ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস 7 লিখে এটুকু সমান কি লিখবো? -1/10। এটাকে আবার সমাধান করতে ওই পাশে পাঠাতে হবে। লসাগু করলে হবে 7 × 10 = 70, আর ওই পাশে হবে -8। তাহলে ওয়াই এর স্থানাঙ্ক হবে -8/70। তাহলে এইভাবে প্রতিটা জিনিস কি হয়ে যাচ্ছে বলো তো? চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন তারপরে আমাদের কি বলতেছে? শীর্ষবিন্দু গেল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a। এটা কোনো সমস্যা নেই। দৈর্ঘ্যের কোনো সমস্যা আছে? তাহলে আমার এ ছিল 1/10, মনে আছে? এ ছিল কি? তাহলে 4 এর সাথে এই 1/10 লিখে দেবো। মডুলাস আসার জন্য মাইনাস দিলাম না। তাহলে উত্তর হবে কি? 2/5। উত্তর হবে কি? 2/5। ওকে, সমীকরণ বের করতে বলছে, এইটার ঝামেলা শুরু হবে। চলো ঝামেলাটা বোঝাচ্ছি তোমাদের। ঝামেলাটা হচ্ছে এমন যে আমরা আমরা দেখেছিলাম আমাদের চিত্র ছিল এরকম, এরকম করে হা করছে। তাহলে আমাদের দিগাক্ষ হবে অবশ্যই উপর দিকে, আর উপকেন্দ্রিক লম্ব হবে এখানে, তাই না? তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে হলে এটা কোন অক্ষের সমান্তরাল? এক্স অক্ষের। যেহেতু নিচের দিকে আছে, অবশ্যই তাহলে মাইনাস ইউজ করতে আমাকে হবেই। তাহলে -a লেখা আমাদের কাজ। এখন এর মান তো আমি মানে দূরত্ব হিসেবে ধরতেছি। এর মান ছিল কত? 1/10। কিন্তু ওয়াই মানে তো ওয়াই না, ওয়াই মানে আসলে কি ছিল? ওয়াই প্লাস 7। এই যে প্রবলেম, হ্যাঁ। তাহলে -1/10 লিখলে এটাকে যখন তোমরা এক পাশে আনবা, তখন আবার কি সৃষ্টি হয়ে যাবে? একটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তোমরা পেয়ে যাবে। সেমভাবে দ্বিঘাতের সমীকরণ কি হবে? সেম কাহিনী। ওয়াই সমান -1/10 না ধরে শুধু 1/10 ধরবো এবার। আর ওয়াই এর জায়গায় কি লিখবো? ওয়াই প্লাস 7 সমান বলবো যে 1/10। সেম ভাবে তুমি যদি ম্যাথ করো, তাহলে আবার কি হয়ে যাবে? কি পেয়ে যাবো? নিয়ামক রেখা বা দ্বিঘাত রেখার সমীকরণ আমরা পেয়ে যাব। এই তো যে আর যা যা বলে সবই পারবা। যদি এখন এটা প্যাচ আছে এখানে, এখন যদি তোমাকে বলে যে ভাই আপনি উপকেন্দ্রিক লম্বের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করে দেন। আচ্ছা, তোমাদের মনে আছে আগের চিত্র ছিল এমন, তখন উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল এখানে এ, মনে আছে? এ কমা ছিল 2a, তাই না? আর নিচে কি ছিল? এ কমা -2, এমন ছিল না বলো? তাহলে একসাথে ঝামেলা হলো। এখানে চিত্র কিন্তু ওরকম না। চিত্র হচ্ছে কোন অক্ষের উপর, এবার মানে ওয়াই অক্ষের উপর হাত করছে। তাহলে একটু চেঞ্জ হবে। চেঞ্জটা কি হবে? উল্টা হবে জাস্ট। এটা হবে 2a কমা ডান পাশে a, আর এখানে হবে 2a কমা বাম পাশে কি হবে? মাইনাসে। অনেকে খুশি হয়ে গেছো কেন? এটা তো সহজ ছিল। আসলে সহজ না। এই 2 এর সাথে a বসাবা এখন।
এ মানে কি 1/10। তুমি তো অলরেডি মাইনাস টাইনাস দিয়ে দিছো, তো তোমার এখন আর নতুন করে মাইনাস টাইনাস জোরমূলক ভাবে দেওয়ার কোনো দরকার আছে কি? হ্যাঁ আছে। কেন আছে? এগুলো সব নিচের দিকে না। এখন এই যে 2a, এ তো ডান দিকে, এই 2a টা কি ডান দিকে না? তাহলে এই 2 এর সাথে কি আমার মাইনাস দেওয়া লাগবে? তো ঝামেলাটা কোথায় পাচ্ছে দেখো, তোমার এটা আছে নিচের দিকে, তুমি আসো কোন দিকে আসো? নিচের দিকে। তার মানে ডান দিক গেলে 2a হবে কি পজিটিভ, আর বাম দিক গেলে 2a হবে কি নেগেটিভ। আমি কি নেগেটিভ চিহ্ন দিছিলাম? না, এই যে নেগেটিভ হবে -2a। কেন? এই যে ওয়াই অক্ষের ডান দিক গেলে পজিটিভ 2a, আর বাম দিক গেলে কি হয় নেগেটিভ 2a। আর এখানে দুই জায়গাতেই কি হবে মাইনাসে হবে। কেন? কারণ দুইটা দুইটা উচ্চতাই, এই দুইটা উচ্চতাই কোন বরাবর আছে? নিচের দিক। আর নিচের দিক কি হয় মাইনাস, এই জন্য দুই জায়গায় কি হচ্ছে 2a কমা মাইনাসে, ওখানে হচ্ছে -2a কমা মাইনাস। এবার তুমি নিঃসন্দেহে এর মান বসাতে পারো, কোনো সমস্যা নাই, কারণ আমি এর মান এবার ভ্যালু আকারে বসাবো। কারণ তুমি তো মাইনাস চিহ্ন দিয়ে দিছো, তুমি মাইনাস চিহ্ন কি করছো? আর ভয় আছে বসাতে? আর তোমাদের ভয় নাই। তাহলে আমি এর মান এখন ধরে বসালাম যে ওই যে -2 কমা, সরি ডান দিকে তো পজিটিভ তাই না? ডান দিকে কি? ডান দিকে আমার পজিটিভ, তাহলে মাইনাস দিলাম না। ধর আমি একটা বের করে দেবো, তাকাও। ধর আমি এটা বের করে দেবো তোমাদের, ঠিক আছে? তাহলে 2a মানে কি 2/10 হওয়া দরকার। তো টেকনিক্যালি হচ্ছে 1/5। 2/10 রাখলাম, আছে দাঁড়াও, এটা টেকনিক্যালি কি হচ্ছে? কথা বলো না, এটা কি হচ্ছে 1/5। আরটা এ মাইনাসে, মাইনাসে মানে 100% হবে -1/10। তাহলে এইটুকু যদি অ্যান্সার লেগে চলে আসো, ভুল। কেন? ওই যে যত স্থানাঙ্ক আছে সেগুলো তো আর এক্স ওয়াই নাই, সেগুলো কি হয়ে গেছে বড় হাতের এক্স ওয়াই। তাহলে অঙ্ক আরো বাকি। এই 1/5 কে তোমার এখন লিখতে হবে x+3 সমান 1/5, আর -1/10 কে লিখতে হবে y+7 সমান -1/10। আশা করি তাহলেই তুমি কি বের করতে পারবা, এই মানে স্থানাঙ্ক পাদবিন্দুর স্থানাঙ্কটা কি করতে পারবা, নির্ণয় করতে পারবা। তাহলে ভেজালের অবস্থা বুঝছো? তাহলে এখানে অনেকগুলো ম্যাথ আছে, তোমরা করো আর ভিডিওটা বারবার দেখো। তাহলে হয়তোবা একই কথা 2-3 বার শুনলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে স্কয়ার, ওকে? এটা হবে 3x²। তাহলে দেখো ভিডিওর মধ্যে তোমরা হোমওয়ার্ক করে ফেলবা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো।